হবে? মুখ্যমন্ত্রী রেখে কি হবে? ও এলাক্সে বেঁচলে কেউ নেবে না। ওই একটা লাইন পড়ে যে সরকার মানে করতে পারে না 7 বার হাঁটতে হয় 10 বছর ধরে, সেই সরকার রেখে কি হবে? ও সরকার চলছে না, সার্কাস চলছে। তৎক্ষণাৎ এই ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি যদি না মেটান তাহলে কিন্তু সেটা, এই দুজন বিচারপতি রয়েছেন, সঙ্গে সিএজি রয়েছেন। এই যে কথায় কথায় বলে না আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, সুপ্রিম কোর্টের যে কমিটি আছে সেই কমিটি ঠিক করবে। ও কমিটি তৈরি করলো না করলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি এলো গেল, ও ও খায় না মাথায় দেয়। আমাদেরকে এবার মামলা করতে মানে সুপ্রিম কোর্টের পরে মানে মাননীয় আদালতে যেতে হবে? মানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে উনি নির্দেশ দেবেন নাকি যে মহা মাননীয় কাছে আমাদের যেতে হবে? মাননীয় কি নির্দেশ দেন? প্রতিটি ডিএম কে বলছি যে আপনারা এই সরকারের অপকর্ম, এই তৃণমূল নেতাদের অপকর্মের জন্য নিজেদেরকে জেলে পাঠানোর বন্দোবস্ত করবেন না। আমি সমস্ত আধিকারিকদের বলবো আপনার কাঁধে বন্দুক রেখে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে দেবেন না। আপনারা না বলতে শিখুন, যেটা হবে লিগালি যেটা পসিবল হ্যাঁ বলবেন, লিগালি যেটা ইম্পসিবল না বলবেন। ভবিষ্যতে তো অফিসার খুঁজে পাওয়া যাবে না, মুখ্য সচিব আর অর্থ সচিব। পেনশন তার অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না দেবে মানে, যদি না দেয় ঘাট চেপে ধরে আদায় করে দেবে। যে দেবে না, যে এমপ্লয়ার মনে করবে একজন এমপ্লয়িকে যেটা পেনশনেবল সার্ভিস, সেই পেনশন থেকে ডিপ্রাইভ করবে, ঘাট চেপে ধরে আদায় করে নেবো। পেনশন কোন সরকার দেয় না, পেনশন একজন কর্মী, একজন কর্মচারী সারা জীবন ধরে জমায়। রাজ্যের মুখ্য সচিব কার্যত চাপে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কেন আমরা দেখেছি তাকে দিল্লিতে তলব করা হয়েছে, তারই মধ্যে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন ফিরদৌস শামীম। আইনজীবী রয়েছেন, কথা বলবো আমার ফিরদৌস দা, একটা জিনিস, আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন, তার মধ্যে তিনি দিল্লি আছেন, দিল্লি তাকে তলব করা হয়েছে সকালে বলেই তাকে দুপুরের মধ্যেই আসতে বলা হয়েছে। বলছি এই তো রাজ্য সরকারের জন্য মুখ্য সচিব চাপে। শুধু মুখ্য সচিব নয়, মুখ্য সচিব, অর্থ সচিব, সমস্ত জেলা শাসক। কারণ রাজ্য সরকার যে পরিচালনা করছে তার রাজ্য সরকারটিকে সঠিকভাবে পরিচালনা করার কোনো প্রকার ইচ্ছা নেই। দেখুন, এই স্কুল সার্ভিস কমিশনের মামলায় প্রথমে বললো যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিল না। আদালত অবমাননার মামলা ইনিশিয়েট করলাম সুপ্রিম কোর্টে। সেই মামলায় এফিডেভিট দিয়ে কি বলছে, বড় অফিসারদের জেলে পাঠাবে না বলে সব বন্দুক কার ঘাড়ে রাখা হচ্ছে, সমস্ত জেলা শাসকদের। বলছে আমরা জেলা শাসকের সমস্ত জেলা শাসকগুলোকে কমিউনিকেট করে দিয়েছি। এবার জেলা শাসকদের দায়ী, জেলা শাসকরা যদি টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত না নেয় তাহলে তো তাদের জেল যাত্রা হবে। কারণ কন্টেম্পট অফ কোর্ট খুব পরিষ্কার, আদালতের রায় মানতে হবে, না হলে জেলে যেতে হবে। এই সরকার আদালতের রায় কবে মেনেছিল? এই সরকার অবভিয়াসলি মানতে হবে, তার কারণ দেখুন এই ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে নির্দিষ্টভাবে বলে দিয়েছে। আপনাকে জাস্ট আমি নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, দেখুন প্যারা 59.4, 16ই মে 2025-এর যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% এরিয়ার দিয়ে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার, সেই নির্দেশকে বলল ইন্টারিম ডিরেকশনস ইস্যুড অ্যাজ হেয়ারিন অ্যাবভ শ্যাল বি কমপ্লাইড উইথ ইমিডিয়েটলি। অর্থাৎ এই ইমিডিয়েটলি শব্দের অর্থ তো হচ্ছে তৎক্ষণাৎ, এই ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি যদি না মেটান তাহলে কিন্তু সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়। শুধু মুখ্য সচিবের ক্ষেত্রে না, মুখ্য সচিব এবং অর্থ সচিব যারা এই মামলার পার্টি রয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর করা মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিব হচ্ছে পার্টি। ফলে তারা যদি এই নির্দেশ না মানেন যে 16ই মে 2025 যে অন্তর্বর্তীকালীন নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশটিকে ইমিডিয়েটলি পালন করতে বলেছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা দেখুন কমিটি তৈরি করে দিয়েছে, একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ ইন্দু মালহোত্রা রয়েছেন, এছাড়া আরো ফরমার চিফ জাস্টিস আর জাজ অফ হাইকোর্ট, নেমলি জাস্টিস তারলোক সিং চৌহান আর জাস্টিস গৌতম ভাদুরী। এই দুজন বিচারপতি রয়েছেন, সঙ্গে সিএজি রয়েছেন। এই যে কথায় কথায় বলে না আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে কি নেই এটা দেখার জন্যই সুপ্রিম কোর্ট খুব ভালো করে বুঝে গেছিল। তার কারণ যখন ওই 16ই মে 2025-এর নির্দেশটা দিয়েছিল না, তখন রাজ্য সরকার একটা অ্যাপ্লিকেশন জমা দেয়, সেই অ্যাপ্লিকেশনে তারা 6 মাস সময় চায়। সেখানে তাদের পরিষ্কার একেবারে ইন্টেনশনটা পরিষ্কার হয়ে গেছিল সুপ্রিম কোর্টের সামনে। সেই জন্য সুপ্রিম কোর্ট ওই 16ই মে নির্দেশটিকেই ইমিডিয়েটলি কার্যকর করতে বলেছে। আর রাজ্যের ফাইন্যান্সিয়াল হেলথ দেখার জন্য
সিএজি কে রেখে দিয়েছেন, খুব পরিষ্কার। এখান থেকে পশ্চিমবঙ্গের কাউকে রাখেনি কেন? সেই জন্য তারা আলাদা কমিটি গঠন করবে, কালকে যা শুনলাম। তারা আলাদা কমিটি গঠন করে তারা আলাদাভাবে ইনভেস্টিগেশন করে তারপরে এই বিষয়টাকে নিয়ে আগে যাবেন। মানে আমাদেরকে এবার মামলা করতে মানে সুপ্রিম কোর্টের পরে মানে মাননীয় আদালতে যেতে হবে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে উনি নির্দেশ দেবেন নাকি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, মানে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল, মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দেওয়ার পরে মাননীয় কাছে আমাদের যেতে হবে, মাননীয় কি নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের যে কমিটি আছে সেই কমিটি ঠিক করবে। ও কমিটি তৈরি করলো না করলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি এলো গেল, ও খায় না মাথায় দেয়। গিয়ে বলুন গা, গিয়ে বলুন গা, আপনার যদি কোনো বক্তব্য থাকে গিয়ে বলুন না, আদালত তো খোলা আছে। দেখুন খুব পরিষ্কার যে একটি রাজ্যের ফাইন্যান্সিয়াল হেলথ কি সেটা দেখার জন্য তো সিএজি রয়েছে, সিএজি অথবা তার সিনিয়র মোস্ট অফিসিয়ালস। আপনি তো আপনাকে নিয়ে মিথ্যা কথা বলবেন। এই যে গোটা রাজ্য থেকে এত ট্যাক্স কালেকশন হয়, উনি তার অ্যাপ্লিকেশনে কি লিখেছিলেন জানেন? মাত্র 3টে হেডে, স্যালারি, পেনশন এবং ইন্টারেস্ট দিতে, মানে শুধু যে টাকা ধার নিয়েছে তার সুদ দিতে 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায়। মানে 1.3 টাইমস এই 3টে হেডেই খরচা হয়ে যায়। তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে? দেখুন, স্বাধীনতার পর থেকে বামফ্রন্ট যাওয়া পর্যন্ত 1947 সাল থেকে 2011 পর্যন্ত 1,99,000 কোটি টাকা ঋণ ছিল এই পশ্চিমবঙ্গে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2026 সালে আরো 6 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে 8 লক্ষ কোটি টাকা ঋণ করে। পেনশন দিচ্ছি, কোনো সরকার পেনশন দেয়নি, মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। আমরা তো পেনশন দিচ্ছি। উনি জানেনই না পেনশন কোন সরকার দেয় না। পেনশন একজন কর্মী, একজন কর্মচারী সারা জীবন ধরে জমায়। এটা একজন ভারতবর্ষে একজন সাধারণ নাগরিকের বা যে কোনো নাগরিকের চাকরি পাওয়ার অধিকার নেই। চাকরি পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগের অধিকার রয়েছে, কিন্তু যদি সার্ভিসটি পেনশনেবল হয়, পেনশনটা তার রাইট হয়ে যায়, অধিকার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব তো বোঝেন না যে ডিএটা কখন অধিকার হয়। এই যে রায় দিয়েছে সেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে ডিএ কর্মচারীদের কি, এই রোপারুল 2009 কি ইন্টারপ্রিট করেছে, যেটা বাম আমলের তৈরি আইন, সেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছে লিগালি এনফোর্সেবল রাইট। কেন বললো? তার কারণ রোপারুল 2009 এর ডিএটা দেওয়া ছিল, এই প্রভিশন ছিল। সিমিলারলি যদি পেনশনেবল সার্ভিসে কোনো কর্মচারী নেয়, পেনশন তার অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না দেবে মানে, যদি না দেয় ঘাট চেপে ধরে আদায় করে দেবে। যে দেবে না, যে এমপ্লয়ার মনে করবে একজন এমপ্লয়িকে যেটা পেনশনেবল সার্ভিস সেই পেনশন থেকে ডিপ্রাইভ করবে, ঘাট চেপে ধরে আদায় করে নেবো। আপনারা তো ক্রমশ চাপে ফেলছেন একদম এই সরকারকে। একদিকে মুখ্য সচিবকে আদালত অবমাননা, মুখ্য সচিব, অর্থ সচিব ডিএ মামলায় এবং এসএসসি মামলায় টেন্টেডদের ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত না নেওয়ার জন্য প্রথমে শিক্ষা সচিব নিজের ঘাট থেকে বার্ডেনটা শিফট করে দিয়েছে ডিএমদের ঘাড়ে। ফলে ডিএমরা তারা রেসপন্সিবল থাকবেন, কারণ তাদের ল্যান্ড রেভিনিউ আকারে এই টেন্টেডদের ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। টাকা আদায় না করলেই তারা রেসপন্সিবল থাকবেন, তারা কন্টেম্পচুয়াস। প্রতিটি ডিএম কে বলছি যে আপনারা এই সরকারের অপকর্ম, এই তৃণমূল নেতাদের অপকর্মের জন্য নিজেদেরকে জেলে পাঠানোর বন্দোবস্ত না। আপনারা একদম আপনারা করবেন না। আমি ডিএমদের বলছি, আমি জানি এদের মধ্যে অনেকে আছেন খুবই ভালো ছেলে এবং তারা বেশিরভাগই দেখুন আইএস অফিসার, তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছেলে। এই বুদ্ধিদীপ্ত ছেলেমেয়েদের আমি বলবো এবং বিশেষ করে রাজ্যের অন্যান্য সচিবদেরও বলবো, আপনারা দেখুন আলটিমেট আপনার কাঁধে বন্দুক রেখে স্বীকার করুন। আমি সমস্ত আধিকারিকদের বলবো আপনার কাঁধে বন্দুক রেখে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে দেবেন না। আপনারা না বলতে শিখুন, যেটা হবে লিগালি যেটা পসিবল হ্যাঁ বলবেন, লিগালি যেটা ইম্পসিবল না বলতে শিখুন। এদেরকে যদি না বলেন আলটিমেট আপনাকে বিপদে ফেলবে। বুঝতে পারছেন আজকে এসএসসি মামলার কন্টেম্প থেকে শুরু করে আজকে এই ডিএ মামলার কন্টেম্প। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন না, জেলে যাবেন কিন্তু যারা পার্টি রয়েছেন এই মামলার তারা। ফলে খুব পরিষ্কার যে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে এ স্বীকার করছে। তাদের তো না বলা উচিত ছিল, যেদিন ওই রেড রোডে গিয়ে নৃত্য দেখছিল, নিজের এই খরচের কোনো প্রয়োজন নেই, বিভিন্ন অপব্যয় করেন, এই খরচের কোনো প্রকার প্রয়োজন নেই। বলতে পারে মুখ্যমন্ত্রী, অবভিয়াসলি তারা বলবে না যে একটা
পশ্চিমবঙ্গে এই গোটা অর্থ ব্যবস্থায় যে খুব এই ফাইন্যান্সিয়াল হেলথ রয়েছে আমার রাজ্যের, ফলে আপনাদের এটা করা উচিত, এটা করা উচিত না। দিয়ে এই যে রোপা রুল 2009 এর ডি এর প্রভিশন রয়েছে, এটা বোঝার জন্য 7 বার হারতে হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় 7 বার হেরে বুঝে তাও বলছেন আমি রায় পাইনি। এটা বোঝার জন্য কি 7 বার আদালতে হারতে হয় নাকি? ওই এক লাইন পড়ে বোঝার ক্ষমতা নেই একটা সরকারের। ও সরকার চালাচ্ছে না সার্কাস, ওই একটা লাইন পড়ে বুঝতে পারে না। আপনারা যে এই এটা সরকার রেখে কি হবে? এই মুখ্যমন্ত্রী রেখে কি হবে? ও এলাক্সে বেচলেও কেউ নেবে না। অবভিয়াসলি যে সরকারের একটা লাইন পড়ে বোঝার ক্ষমতা নেই, যে ওই একটা লাইন, ওই রোপারুল 2009 এ ওই একটা লাইন পড়ে যে সরকার মানে করতে পারে না 7 বার হারতে হয় 10 বছর ধরে, সেই সরকার রেখে কি হবে? ও সরকার চলছে না সার্কাস চলছে। অবভিয়াসলি বেচলেও কেউ নেবে না। এই বিষয়ে এই তৃণমূল নেতাদের এরা এতটাই নিচে নেমেছে। আমি বলছি ফিরদৌসদা মুখ্য সচিব অর্থ সচিব তাহলে যদি এই রায়টা না মানে তাহলে কি জেলে যাওয়া সম্ভব? অবভিয়াসলি কন্টেম্পট অ্যাক্ট তাই। আদালত অবমাননার যে আইন সেটা পরিষ্কার, 6 মাস পর্যন্ত জেল, আপ টু 2000 টাকা পর্যন্ত ফাইন। এরা জানে এবং অবভিয়াসলি জানা তো উচিত। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট খুব পরিষ্কার। দেখুন, সাংবিধানিক আদালত নির্দেশ দিয়েছেন, সেই সাংবিধানিক আদালতের নির্দেশকে আপনি অবজ্ঞা করবেন, এটা হতে পারে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যদি আপনি না মানেন, খুব স্বাভাবিকভাবে আদালত জিজ্ঞাসা করবে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করার পরে যে আপনি কেন এই রায়টির মান্যতা প্রদান করেননি। আদালতকে স্যাটিসফাই করতে পারলে ভালো, না পারলে আদালত অবমাননার যে আইন রয়েছে সেই মোতাবেক জেলে পাঠাবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে এটা ভাববেন না একজন মুখ্য সচিব বা একজন অর্থ সচিব জেলে গেলে সরকার বেঁচে যাবে না, তারপরের যিনি থাকবেন ওই পদে সে রেসপন্সিবল থাকবে, ফলে তারও জেল যাত্রা কিন্তু সুগম হবে। তারপরে সে যদি জেলে যায় তারপরের জন্য থাকবে, সে কিন্তু রেসপন্সিবল থাকবে। ফলে এটার চেন ইফেক্ট রয়েছে। ফলে এটা নয় ভবিষ্যতে তো অফিসার খুঁজে পাওয়া যাবে না, মুখ্য সচিব আর অর্থ সচিব পশ্চিমবঙ্গে কেউ আসতে না মানে চাইবে না। এই অর্ডার যদি না মানে। পশ্চিমবঙ্গে এলেই জেল খাটার ভয়ে আর কেউ আসতে চাইবে না। দেখুন, ওইভাবে তো আইএস অফিসারের ইয়ে হয় না, এটা ক্যাডার ভিত্তিক হয়, ফলে পশ্চিমবঙ্গের ক্যাডার হিসেবে তারা আসেন। দেখুন, বিষয়টা একজন আইএস অফিসারের বিষয় নয়, বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গি। একটি সরকার পরিচালনা করছেন, সেই সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে? অপব্যয় করা হবে, কর্মচারীদের অধিকার প্রদান করা হবে, নাগরিকের অধিকার প্রদান করা হবে। এই যে ধরুন চাকরিতে দুর্নীতি হয়েছে, আসলে কি হয়েছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট দেওয়া হয়নি, নাগরিকদের অধিকার প্রদান করা হয়নি, এক। দ্বিতীয় হচ্ছে এই যে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারী দেখিয়ে দেওয়া কি করা হয়েছে, যেটা লিগালি এনফোর্সেবল রাইট, সেই রাইটটি, সেই অধিকারটি প্রদান করা হয়নি। এই সরকার নাগরিকের অধিকার প্রদান করে না, কর্মচারীদের অধিকার প্রদান করে না, গরিবের অধিকার তারা পূরণ করে না। তারা কি করে? তারা সকলের থেকে কাড়ে, চিটফান্ডের মাধ্যমে সাধারণ গরিবের কাছ থেকে কাড়লো। আবার মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, নিম্নবিত্ত ঘরের ট্যালেন্টেড ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে, তাদের কাছ থেকে চাকরির সমান অধিকারের সুযোগ সেটা কাড়লো। আবার কর্মচারীদের ডিএ কাড়লো। এই সরকার বেসিক্যালি অধিকার হরণকারী একটি সরকার। একে ইমিডিয়েট বিদায় করতে হবে। না যদি বিদায় করা হয় তাহলে এর দ্বারা সকলে সাফার করবে, সকলে বঞ্চিত হবে। পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। পশ্চিমবঙ্গে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই এর দ্বারা বঞ্চিত। এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত যদি এই সরকার কার্যত না দেয় দিয়ে, তাহলে এই আদালত অবমাননার জেলে মুখ্য সচিব অর্থ সচিবের 6 মাস জেল হতে পারে। দেখুন, অবভিয়াসলি দেখুন, আদালত অবমাননা আইন তাই। এখন 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 তারা আদালতকে স্যাটিসফাই করতে পারবেন কি পারবেন না সেটা তারা বুঝবেন। দেখুন, আমি আইনটি বললাম, পশ্চিমবঙ্গ এরকম তো কোনো রাজ্য নয় যে ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে, যে ভারতবর্ষের যা আইন তা পশ্চিমবঙ্গের জন্য লাগু হবে না, তা তো নয়। ভারতবর্ষে সর্বোচ্চ ন্যায়ালয় যে নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা মানতে বাধ্য। যদি না মানেন তার পরিণতি তাকে ভোগ করতে হবে, খুব পরিষ্কার। শুধু অপেক্ষা করুন না কিছু, দেখুন ঠিক সুরসুর করে সব লাইনে চলে আসবে। এই যে এসএসসি মামলা যেদিন হয়, যেদিন রায় হয়, কি বলেছিলেন? লোক ডেকে মুখে বলেছেন এক, কাজে করেছেন আর এক। মুখে বলেছেন যে রায় মানছি না, মানে এমন ভাব দেখিয়েছেন, আর তারপরে সুরসুর করে সেদিনই সকলকে চিঠি দিয়ে দিয়েছেন যে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। এই যে
টেন্টেড ক্যান্ডিডেটদের বলছেন টাকা ফেরত, নিচে নিচে বলছেন, ক্যামেরার সামনে বলবেন না। আমি সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের বলছি, ভাই অলরেডি সচিব থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমিউনিকেট হয়ে গেছে, আদালতের পরের দিন ডাকবে, ও সুসুর করে সব অ্যাটাচ করবে, প্রপার্টি সহ সব অ্যাটাচড হবে। তোমাদের ভাই যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা খাতা খাতা শিক্ষক রয়েছে, শিক্ষাকর্মী রয়েছে, এখনো যাও সিবিআই এর কাছে গিয়ে সব বলে দাও কোন তৃণমূল নেতাকে টাকা দিয়েছো, তাদের কাছ থেকে টাকা আদায়ের বন্দোবস্ত করো। 20 লাখ, 25 লাখ, 30 লাখ যা দিয়েছো সব আদায়ের বন্দোবস্ত করো। তোমাদের টাকা একেবারেই ওই যে তৃণমূল নেতাদের কাছে রয়েছে সেখান থেকে আদায় করার ব্যবস্থা করো, সেই টাকায় এই মাইনের টাকা ফেরত দাও, নাহলে কোনো উপায় নেই।